প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোল লাস্ট পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের জন্য তোমাদের লাস্ট মিনিট, অর্থাৎ দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন যেগুলো তোমাদের 7 নম্বরের কোয়েশ্চেন থাকবে ভূগোলে, সেই ভূগোলের কোয়েশ্চেনগুলো একদম লাস্ট মোমেন্টে তোমাদের হাতে গোনা কয়েকটি কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব। তবে অবশ্যই দেখো তোমাদের জন্য কিন্তু আমি 5 থেকে 7টি কোয়েশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো না। দেখো এতটা ঝুঁকিপূর্ণ তোমাদের কাজ আমি তোমাদের দ্বারা করাতে চাই না। তার কারণ দেখো তোমাদের 5টি 7টি প্রশ্ন পড়ে কিন্তু তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে কিছু করতে পারবে না, ভূগোলে কিছু করতে পারবে না। তো দেখো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই পড়ে গেলে আশা করি কমন পেয়ে যাবে। তবে এইগুলো পড়বে তো অবশ্যই, খুবই খুবই এগুলোর উপরে জোর দেবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক তোমাদের সেই কোশ্চেনগুলো কি আছে। চলো দেখো, প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, দেখো উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন। আর এখান থেকেই তোমাদের থাকছে দেখো প্রশ্নগুলো এবং কি কি রয়েছে আমি একটু দেখে নিচ্ছি। দেখো 29 তারিখে তোমাদের পরীক্ষা, তো চলো দেখে নেওয়া যাক। প্রাকৃতিক ভূগোল, দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ প্রক্রিয়া, তারপরে রয়েছে দেখো ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে তোমাদের প্রথম কোয়েশ্চেন। দেখো প্রথম কোয়েশ্চেনের মধ্যেই এই কোয়েশ্চেনটি তোমরা কিন্তু পরীক্ষার খাতা খুললেই পেয়ে যাবে। কাস্ট ভূমিরূপ গঠনের পূর্ববর্তী শর্তগুলো লেখো। এর থেকেও ভাইটাল, কাস্ট অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সংক্ষিপ্ত বর্ণনা করো। যদি এই কোয়েশ্চেনটি না দেয়, অর্থাৎ দেখো বোর্ড বোর্ড এবার যা উল্টোপাল্টা কাজ করছে, এই কোশ্চেনটি না দিয়ে বলল কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠনের শর্তগুলো আলোচনা করো। দেখো যে কোনো অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার ক্ষেত্রে পূর্ববর্তী কতগুলো শর্ত রয়েছে। দেখো আমি যেখানে আছি সেখানে কিন্তু কোনো কাস্ট ভূমিরূপ নেই, তোমরা যেখানে আছো সেখানে কিন্তু কোনো কাস্ট ভূমিরূপ নেই। তাহলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য কিছু শর্ত রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে না। শর্তগুলো তোমরা একবার করে পড়লে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো সমুদ্র থেকে উচ্চতা রয়েছে, তারপরে সেই সব জায়গার শিলার ফাটল রয়েছে বা দারণ রয়েছে, এরকম অসংখ্য কিছু রয়েছে। তবে তোমরা কিন্তু এই কোশ্চেনটি কাস্ট অঞ্চলের বিভিন্ন ধরনের ভূমিরূপ চিত্র সহ তোমাদের বর্ণনা করতে হবে। তো এই কোশ্চেনটি খুবই খুবই তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলছে কিন্তু এবার। ঠিক আছে? ট্রিপল স্টার, বুঝতেই পারছো। আর এরপরে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, কাস্ট অঞ্চলে শৃঙ্খল, পোলজে, ডোলাইন, তারপরে ড্রিপ স্টোন কিভাবে সৃষ্টি হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। অর্থাৎ শৃঙ্খল কাকে বলে, শৃঙ্খলের সৃষ্টির কারণ কি, শৃঙ্খলের উদাহরণ কি, এরকম করে কিন্তু তোমরা এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। অবশ্যই অবশ্যই কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। এরপরে রয়েছে দেখো অ্যাকুইফার ও অ্যাকুইক্লুইডের মধ্যে পার্থক্য কি, তারপরে রিয়া উপকূল এবং ফিওর্ড উপকূলের মধ্যে পার্থক্য কি। এই কয়টি তোমাদের রেখেছি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে? আর অবশ্যই তোমরা কিন্তু টম্বলও দেখবে। ঠিক আছে? কারো যদি সময় থাকে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি দেখবে। ওকে? আর রিয়া উপকূল আর ফিওর্ড উপকূল তো তোমরা পড়বেই। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমরা যেন অর দিয়ে থাকবে। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা দেখে নিচ্ছি কি আছে। দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের উইলিয়াম মরিস ডেভিস। উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত, মানে WM ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো উপযুক্ত চিত্র সহ বর্ণনা করো। দেখো উইলিয়াম মরিস ডেভিসের যে ক্ষয়চক্র আছে, ঠিক আছে, ক্ষয়চক্রের মধ্যে দেখো এটা যৌবন অবস্থা রয়েছে, তারপরে রয়েছে দেখো এটা পরিণত অবস্থা রয়েছে। দেখো পরিণত অবস্থা, এটা পরিণত অবস্থা রয়েছে। এরপরে রয়েছে দেখো বার্ধক্য অবস্থা, একদম শেষ অবস্থা এই ধরনের ভূমিরূপ দেখা যায়। তো এই ধরনের কিন্তু তোমার উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রটি তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপরে রয়েছে নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে, 2 নম্বর কোশ্চেন। তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত যৌবন অবস্থায় গঠিত ভূমিরূপগুলো বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করতে পারো। 3টি দেখো তোমাদের কিন্তু তোমরা জানো উইলিয়াম মরিস ডেভিসের 3টি পর্যায় রয়েছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, মানে বার্ধক্য পর্যায়। তো এই পর্যায়ে যে কোনো একটা কিন্তু উল্লেখ করে দিতে পারে, যে কোনো একটা পর্যায়ের বৈশিষ্ট্য উল্লেখ করে দিতে পারে। তোমরা 3টি পর্যায় পড়লে কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জলনির্গম প্রণালী। দেখো জলনির্গম প্রণালীর মধ্যে আমি রেখেছি তোমাদের একটা কোশ্চেনই হয় এই চ্যাপ্টার থেকে। দেখো চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো বা ব্যাখ্যা করো। অথবা দেখো এই কোশ্চেনটি, আর একটা কোশ্চেন রয়েছে, জলনির্গম প্রণালী সঙ্গে নিচের ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। তোমরা জানো শিলার গঠন, দারণ, ফাটল, ঠিক আছে, এই সমস্ত নমনীয়তা,
ঠিক আছে, রন্ধ্র বিভিন্ন কিছু আসবে, সেই ভূতাত্ত্বিক গঠন কিন্তু লিখতে হয় মাত্র 2 নম্বরে। ঠিক আছে, এরপরে তোমরা এক্সট্রা যারা পড়ে রেখেছো এতদিনে, তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। চলো এরপরে রয়েছে দেখো মৃত্তিকা। দেখো মৃত্তিকার মধ্যে রয়েছে তোমাদের ইলিউভিয়েশন এবং এলিভেশন। মৃত্তিকার মধ্যে পার্থক্য কি, কিন্তু এটা আগে হবে, এটা কিন্তু ফার্স্ট হবে। এলিভেশন এবং ইলিউভিয়েশন মৃত্তিকার মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে, ভিভিআই। তারপরে পেডুক্যাল এবং পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য কি, অ্যান্টিসল এবং মলিসল। অ্যান্টিসল ও মলিসল, দেখো অ্যান্টিসল ও মলিসল মানে চার্নোজেম মৃত্তিকার বৈশিষ্ট্য, একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। অ্যান্টিসল আর অন্যদিকে রয়েছে মলিসল, এই মলিসল বা চার্নোজেম মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, এই কোশ্চেনটি একবার পড়ে নিও। ঠিক আছে, আর অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, এই কোশ্চেনটি পড়ে নিও, মানে 2 নম্বরে। এরপরে রয়েছে দেখো মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। দেখো মৃত্তিকা সংরক্ষণের কারিগরি পদ্ধতি রয়েছে, আর রয়েছে দেখো হ্যাঁ কৃষিজ পদ্ধতি। কারিগরি পদ্ধতি এবং কৃষিজ পদ্ধতির মধ্যে মাধ্যমে কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়, তোমরা কিন্তু দেখবে। তবে এই প্রথম দুটি কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, প্রথম তিনটি। এরপরে রয়েছে দেখো বাকি এগুলো পারবে, ল্যাটারাইজেশন কাকে বলে, মৃত্তিকার পরিলেখ কাকে বলে। ওকে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে দেখো এই কোশ্চেনটি তোমরা এবার পাচ্ছ, তাই এই কোশ্চেনটি কিন্তু আমি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ভিডিও দেখে নিও, একদম পাই টু পাই তোমাদের বর্ণনা করে দিয়েছি। এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষা তোমরা পাচ্ছ, এবার 100% পরীক্ষা পাচ্ছ, সেইভাবে পড়াশোনা করো কিন্তু। এরপরে রয়েছে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। ITCZ বা ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস কাকে বলে, পড়ে নেবে কিন্তু। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দুটো কোশ্চেন। দেখো বোর্ড যদি উল্টোপাল্টা কাজ করে, বোর্ড যারা যেখানে কোশ্চেন করে, বোর্ডের যাদের কোশ্চেন করাতে যাদের রেখেছে, ঠিক আছে, বা যেই ধরনের কোশ্চেন সেটগুলো সিলেক্ট করা হয়, তো সেই ধরনের কোশ্চেন যদি উল্টোপাল্টা কোশ্চেন করে, পৃথিবীর কারো কিছু করার থাকবে না। তো আশা করি এই ধরনের কোশ্চেন যেগুলো দিয়েছি এর বাইরে আশা করি তোমাদের কিন্তু অন্য কোনো কোশ্চেন পড়ার দরকার হবে না। তবে অবশ্যই আমার কোশ্চেনের উপর বেশি করে জোর দেবে, আর যাদের অলরেডি এক্সট্রা পড়া আছে তারা অবশ্যই সেগুলো পড়বে, কিন্তু আমার এই কোশ্চেনের উপরে জোর দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মৌসুমি বায়ুর উপরে জেট বায়ুর এবং এল নিনোর, বিশেষ করে এই জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এল নিনো তোমাদের না পড়লে হবে, কিন্তু মৌসুমি বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের অর দিয়ে থাকবে এবং ভিভিআই, খুবই ভিভিআই কোশ্চেন, কোনো কথা চলবে না। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার ভিভিআই, ঘূর্ণবাদ প্রতিবী ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কি, তোমরা ক্লাস 10-এ পড়েছো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, এগুলো তোমরা একবার পড়লে কিন্তু পারবে। ওকে, এরপরে যাদের এক্সট্রা আরেকটি কোশ্চেন পড়বে তোমরা জাঙ্গল উদ্ভিদ এবং উদ্ভিদের শ্রেণী বিভাগ করো, আর পরিবেশের সঙ্গে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো, অভিযোজনগত সম্পর্ক বা বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, মানে জাঙ্গল উদ্ভিদ মানে মরু উদ্ভিদ, আর মরু উদ্ভিদ কথার মানেই কিন্তু জেরোফাইট। ঠিক আছে, জেরোফাইট, মরু উদ্ভিদ মানে জেরোফাইট। এরপরে রয়েছে তোমাদের জীববৈচিত্র্য থেকে কিন্তু গতবার কোনো কোশ্চেন হয়নি, এবার কিন্তু কোশ্চেন তোমাদের দেবে। জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংসের বা অবনমনের কারণগুলি আলোচনা করতে হবে। রেড ডেটা বুক এবং গ্রিন ডেটা বুক কিন্তু অবশ্যই পড়বে। সেই সঙ্গে মাত্র দেখো দুটি কোশ্চেন রেখেছি, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, এই দুটি কোশ্চেন তোমাদের এবার কিন্তু ভাইটাল। এখন যদি কোশ্চেন দিয়ে দেয় জিন বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য কাকে বলে, তাহলে কিন্তু কিছু করার নেই। অথবা যদি বলে জীববৈচিত্র্যের শ্রেণী বিভাগ করো, তাহলে কিন্তু কিছু করার নেই। তবে এই দুটি কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক। ইকো ট্যুরিজম দেখে নিও 2 নম্বরের জন্য। জীববৈচিত্র্য, আলোকপ্রিয় আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য দেখে যেও সময় থাকলে। এরপরে রয়েছে দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে রয়েছে হরপাবান আর মেঘ ভাঙা বৃষ্টি। এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটি কোশ্চেন এবার পাচ্ছ, যেহেতু চারিদিকে হরপাবান মেঘ ভাঙা বৃষ্টি কিন্তু গতবার হয়েছে এবং প্রচুর ধ্বংস হয়েছে, তাই বললাম এই দুটো কিন্তু অবশ্যই পড়বে। আর পরীক্ষার সময় দেখো বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। PMR বলতে কি বোঝো, দেখো এই ধরনের কোশ্চেনের উত্তর পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ যদি তোমরা পেতে চাও, অবশ্যই 906238
6679। তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু খোঁজার কিন্তু টাইম নেই, তাই সম্পূর্ণ পিডিএফ যদি পেয়ে যাও একবারে পিডিএফ আমি তোমাদের পাঠিয়ে দেবো 9062386679। তবে তার জন্য অবশ্যই 135 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ দেখো আমার 2 মাস লেগেছে এটি তৈরি করতে। ঠিক আছে, এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন সম্পূর্ণ তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে পাবে। এমসিকিউ প্লাস পাচ্ছ তোমরা এসএ কিউ, পাচ্ছ তোমরা ব্রড কোয়েশ্চেন, সম্পূর্ণ উত্তর সহ সাজেশন পাচ্ছ প্রত্যেকটি উত্তর অধ্যায়ের, এবং প্রত্যেকটি বাছাই করা সাজেশন পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ। অবশ্যই তোমাদের কিন্তু 135 টাকা পেমেন্ট করতে হবে। দেখো এই এই যে যেই নাম্বারের কথা তোমাদের বললাম, ওকে। তো তোমরা ভাবতে পারো স্যার কি বলছে, পয়সার কথা বলছে। দেখো তোমাদের উত্তর দেবো, ঠিক আছে, সম্পূর্ণ উত্তর দেবো তোমাদের কিন্তু এমসিকিউ এসসিকিউ। ঠিক আছে, 2 মাস কিন্তু আমার এটি করতে লেগেছে, তাই তোমাদের সম্মুখে আমি না বলে পারলাম না। 135 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, ওকে। এরপরে রয়েছে তোমাদের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে। দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে একটি কোশ্চেন রেখেছি। কি কোশ্চেন? দেখো কোয়াটারনারি এবং কুইনারি পর্যায়ের কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। দেখো মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। দেখো তোমাদের যদি বলে কুইনারি পর্যায়ের পার্থক্য বৈশিষ্ট্য লেখো, পার্থক্য পালে বৈশিষ্ট্য পারবে। দেখো পরীক্ষার সময় কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে চতুর্থ স্তরের এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য কি, অথবা পরীক্ষা বলতে পারে নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং অতি নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য কি, একই কোশ্চেন। দেখো তৃতীয় পর্যায় কোয়াটারনারি কুইনারি কার্যাবলী কাকে বলে। দেখো তোমরা কিন্তু এই যে পার্থক্য পালে কিন্তু তোমরা কিন্তু এই ধরনের কার্যাবলী কাকে বলে সেটাও তোমরা লিখতে পারবে, ওকে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষির মধ্যে রয়েছে দেখো তোমাদের ভিবিআই, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের দুটি করে কুফল এবং সুফল এবং কুফল লেখো। অথবা পরীক্ষার সময় বলে দিতে পারে সবুজ বিপ্লবের কুফলগুলি আলোচনা করো, যে কোনো একটা বলে দিতে পারে অথবা দুটো বলে দিতে পারে। সবুজ বিপ্লবের সুফল কুফল, সুফল মানে সুবিধা, সুফল কিন্তু মানে সুবিধা, আর কুফল কিন্তু মানে অসুবিধা, মনে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রাক ফার্মিং কাকে বলে। 2 নম্বরে রয়েছে দক্ষিণ ভারতে ভিবিআই দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ কি, ভিবিআই ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, 3 নম্বরে রয়েছে দেখো ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিবিআই শ্রীলঙ্কায় নারকেল উৎপাদনের অগ্রণী কেন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি মানে ব্যাপক কৃষির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো, অবশ্যই পড়বে। অথবা নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষি একই, 99% কিন্তু একই, এই কোশ্চেন কিন্তু পড়বে। তার কারণ দেখো তোমরা যদি মনে করো কৃষি থেকে আমি একটি কোশ্চেন দেবো, দুটি কোশ্চেন দেবো, ইম্পসিবল। তার কারণ এই কোশ্চেন এই কৃষি থেকে এবং শিল্প থেকে কিন্তু কোনো অর্থ থাকবে না, কৃষি থেকে শিল্প থেকে কিন্তু কোনো অর্থ থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের দুটি সুফল ও কুফল লেখো। দেখো অনেকটা এই ভারতীয় সবুজ বিপ্লবের মতন, ঠিক আছে, সুফল কুফল অনেকটা ভারতের সবুজ বিপ্লবের মতো, তবে কিছুটা চেঞ্জ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের শস্যাবর্তন মানে ক্রপ রোটেশনের সংজ্ঞা দাও, দুটি করে বৈশিষ্ট্য লেখো। এরপরে রয়েছে দেখো শস্য সমন্বয়, ক্রপ কম্বিনেশন, শস্য সমন্বয় কাকে বলে, আর নিবিড় জীবিকা সত্তা ভিত্তিকের কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। ঠিক আছে, মিশ্র কৃষির বৈশিষ্ট্য তো আগেই বলে দিয়েছি। মিশ্র কৃষির বৈশিষ্ট্য তোমরা কিন্তু দেখে যাবে। এরপরে বাকি কোশ্চেনগুলো তোমরা একবার করে চোখ বুলাতে পারো, ওকে। যেমন ভারতের ডাল চাষের সমস্যা কি, 2 নম্বরে কোশ্চেন রয়েছে, এটা পড়বে। শস্য প্রগণতা কাকে বলে, এই দুটো কোশ্চেন পড়বে। এরপরে রয়েছে তোমাদের শিল্প। দেখো শিল্প থেকে আমি আসবো ইন্ডাস্ট্রি থেকে। দেখো ভিবিআই রেখেছি প্রথমে, মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতি হওয়ার কারণ কি, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতি লাভের কারণ কি, কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলো কি কি। দেখো বনজ ভিত্তিক কাঁচামাল, রাসায়নিক কাঁচামাল। বনজ ভিত্তিক কাঁচামাল হলো কি, সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, আখের খড়কুটো, সাবাই ঘাস, বাঁশ, বেত, ঠিক আছে, গমের খড়কুটো, এক্সেট্রা আর কি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের রাসায়নিক কাঁচামাল, সালফিউরিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, তারপরে রয়েছে রং রয়েছে, হ্যাঁ, কস্টিক সোডা রয়েছে, তারপরে চুনাপাথর রয়েছে, ডলোমাইট রয়েছে, এক্সেট্রা। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি লাভের কারণ কি, খুবই ভাইটাল কোশ্চেন। ভিবিআই ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভের কারণ কি। দেখো আমার মনে হয় এই কোশ্চেনটি কিন্তু এবার দিচ্ছে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে
ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো, ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। অবশ্যই কোশ্চেনটি পারলে কিন্তু তোমরা এটাও পারবে। এরপরে সরি সরি এরপরে রয়েছে দেখো তোমাদের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো কাঁচামালের কিন্তু অভাব থাকার সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্প, দেখো খুবই ভিভিআই কোশ্চেন রয়েছে, লৌহ ইস্পাত শিল্পে জাপান এগিয়ে। সঙ্গে দেখে যেও কানাডা কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ কি? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা, যেটা একটু আগে বললাম। ওকে, দেখো বেশি কোশ্চেন কিন্তু দেইনি তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমরা ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? ঠিক আছে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অথবা বলতে পারে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? অনেকটা সেম। পূর্ব ভারতে কিংবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন বা একদেশী ভবনের কারণ কি? বা কেন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বা পূর্ব ভারতে ভিলাই, কুলটি, বার্নপুর, ঠিক আছে, রাউরকেল্লা, জামশেদপুর, এই ধরনের প্রধান শিল্পগুলো, লৌহ ইস্পাত শিল্পগুলো কেন গড়ে উঠেছে? কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প কেন বলে? তোমরা দেখে যেতে পারো। এখানে বাকি শর্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু সব দেখে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি আসার মতো 100 থেকে 99%। এরপরে রয়েছে দেখো কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতি শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ। এই কোশ্চেনটি 100% থেকে মানে 90%, মানে 99 থেকে 100%, 99 থেকে 100%। তার কারণ কি বলতো? এই দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের একটি কোশ্চেন কিন্তু এবার আসতে চলেছে। এরপর তোমাদের এক্সট্রা কতগুলো কোশ্চেন দিয়েছি। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, দেখো এই 3টি কোশ্চেন তো অবশ্যই পড়বে। আর সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের 3টি প্রাকৃতিক কারণ আলোচনা করো। দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার বন্টন কিন্তু সব জায়গায় সমান নয়, অথবা পরীক্ষার সময় বলতে পারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের 3টি কারণ, প্রাকৃতিক কারণ আলোচনা করো। একই কোশ্চেন। ওকে, তো সেই কারণগুলো পড়বে। তারপরে রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলো তোমাদের বিশ্লেষণ করতে হবে। এরপরে রয়েছে ভারতের নগরায়নের সমস্যা, তোমরা দেখে যেতে পারো, যাদের যদি পড়া থাকে অবশ্যই তোমরা দেখে যাবে। আর আদমশুমারি অনুসারে পৌর বসতি এবং গ্রামীণ বসতির সংজ্ঞা চেয়েছি। আর জনবিস্ফোরণ, মেগা সিটি, জনাকীর্ণতা, জনস্বল্পতা, এগুলো কিন্তু একবার করে দেখে যেও। ঠিক আছে, তবে এগুলো 2 নম্বরের মতো আসবে, এগুলো 2 নম্বরের জন্য রেখেছি। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের পরিকল্পনা অঞ্চল। দেখো আমি কিন্তু এবার এটা প্রথমে রেখেছিলাম, তার কারণ কি গতবার কিন্তু এটি দেয়নি। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো, অথবা বলতে পারে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরের বিকাশ লাভের কারণ কি? একই কোয়েশ্চেন। ঠিক আছে, ম্যাক্রো এবং মাইক্রো বা বৃহৎ বা ক্ষুদ্র, ম্যাক্রো মানে বৃহৎ, মাইক্রো মানে ক্ষুদ্র, এই পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পার্থক্য যদি লিখতে পারো তাহলে কিন্তু ম্যাক্রো বা বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে সেটাও লিখতে পারবে। পরিকল্পনা অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো, তোমরা পারবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি এবার পরীক্ষা দিচ্ছে 100%। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের যে উন্নতির কারণগুলো তোমাদের আলোচনা করো। ঠিক আছে, 3 নম্বর দিতে পারে, 2টি না বলে এখানে শুধু বলে দিতে পারে বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতি লাভের কারণ কি, অথবা বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতি লাভ করেছে কেন, এইরকম কোশ্চেন দিতে পারে। এই দেখো বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো, উদাহরণ দাও। ঠিক আছে, আর একটু আগে বললাম ছোটনাগপুর মালভূমি বা পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? মৃত্তিকার পরিলেখের বিভিন্ন স্তরগুলো চিত্র সহ বর্ণনা করো। বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব লেখো। লৌহ ইস্পাত শিল্পের বা কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলো আলোচনা করো। এটি আমি একটু পরে বলে দিচ্ছি। দেখো এরপরে রয়েছে পরিব্রাজন বা মাইগ্রেশন কাকে বলে, সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কাকে বলে। তো এগুলো স্বাভাবিক উদ্ভিদের উপরে জলবায়ুর প্রভাব আলোচনা করো। তোমরা এই এক্সট্রা কোশ্চেনগুলো এই কটি তোমরা দেখলেও দেখতে পারো। ওকে, তবে আমি বলে দিচ্ছি দেখো মানে ভারতের লৌহ ইস্পাত শিল্পের বা কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলো কি কি। দেখো যে কোনো শিল্প দেখ না কেন, যে কোনো শিল্পের সমস্যা দেখ না কেন, তোমরা দেখো সমস্যা আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো
তোমরা মনে রেখো। দেখো, প্রথমেই বলবে কাঁচামালের সমস্যা, হোক না লো ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, হোক না কার্পাস বয়ন শিল্প, হোক না লো ইস্পাত শিল্প, যে কোনো শিল্প, এনি ইন্ডাস্ট্রি হোক না কেন, কোনো প্রবলেম নেই। শুধু মনে রাখবে আমি পয়েন্টগুলো বললাম। রুগ্ন মানে আহ, কাঁচামালের অভাব এক। দুই বলবে রুগ্ন শিল্প, রুগ্ন শিল্প মানে পুরনো শিল্প। তারপরে বিদ্যুতের অনিয়মিত যোগান। তারপরে বলবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন। তারপরে বলবে আম, যারা রয়েছে মানে ধর্মঘট করে আর কি, ধর্মঘট তাদের কি বলা যায়, মানে শিল্প ধর্মঘট, ঠিক আছে, শিল্প ধর্মঘট একটা সমস্যা রয়েছে। ওকে। তারপরে না বলবে যে আহ পরিবহনের একটা সমস্যা রয়েছে এরকম। তারপরে সরকারি নীতির অভাব রয়েছে। বিদ্যুতের অনিয়মিত যোগান, বিদ্যুতের অনিয়মিত যোগান রয়েছে। এগুলো এগুলো লিখে দিলে কিন্তু তোমরা সমস্যাগুলো কভার হয়ে যাবে, যে কোনো সমস্যা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি তার মানে তোমাদের একবার করে রিপিট করে দিচ্ছি কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট চয়েস, কাস্ট অঞ্চলের গঠিত ভূমিরূপ। সেকেন্ড চয়েস, উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত ক্ষয়চক্র। দেখো, বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী। এলিভেশনের পার্থক্য, পেডালফারে মৃত্তিকার পার্থক্য, অ্যান্টিসল এবং মলিসল। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তারপরে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব। জীববৈচিত্র্যের বিনাশের কারণ আলোচনা করতে হবে। রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক কাকে বলে। এরপরে হরপাবান আর মেঘভাঙ্গা বৃষ্টি 2 নম্বরের। কোয়াটার্নারি কুইনারি পর্যায়ের কার্যাবলীর পার্থক্য। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল কুফল। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ। তারপরে শ্রীলঙ্কায় নারকেল উৎপাদনে অগ্রণী কেন, এই কোশ্চেনটি অবশ্যই পড়বে। তারপরে রয়েছে আধুনিক, হ্যাঁ, এরপরে প্রগার কৃষি বা জীবিকা সত্তাভিত্তিক কৃষির মধ্যে পার্থক্য কি পড়বে। এরপরে রয়েছে দেখো মালয়েশিয়া রবার শিল্পের উন্নতি লাভের কারণ কি। আর তারপরে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি লাভের কারণ কি। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অবশ্যই পড়বে। জাপানে লো ইস্পাত শিল্পের অভাব এটা পড়বে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এটা পড়বে কিন্তু। এরপরে তোমাদের রয়েছে দেখো জনবিবর্তন মডেলটি পড়বে, আর পৌর বসতির কার্যাবলী পড়বে। এরপরে হলদিয়া বন্দর পড়বে। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্প উন্নতি লাভের কারণ কি। এই কোশ্চেন কিন্তু আমার কাছে ফার্স্ট চয়েস। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ কিন্তু তোমাদের 122টি এমসিকিউ আমি নিয়ে আসবো। তবে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ঠিক আছে? আর যারা এই ধরনের পিডিএফ এর উত্তর সহ পেতে চাও, তাদের কিন্তু ওই 9062386679 এই নাম্বারে কিন্তু তোমাদের 135 টাকা পেমেন্ট করলে তোমরা টোটাল কিন্তু পেয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সমস্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই, টাটা। পরীক্ষার জন্য ভালো হয়। আর এরপরও কিন্তু দুটো ভিডিও আসবে এমসিকিউর জন্য, আর বড় প্রশ্নের উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। থ্যাংক ইউ।